সপ্তাহের শুরুতে সালামের ব্যাংক অ্যাকাউন্টে ঋণাত্মক 15 টাকা 8 পয়সা ছিল। অর্থাৎ ব্যাংকের কাছে তার ঋণ ছিল, কারণ সে একটু বেশি টাকা বের করে ফেলেছিল। সোমবার সকালে সে 496 টাকা 90 পয়সার একটা চেক তার অ্যাকাউন্টে জমা দিল এবং মঙ্গলবার সকালে সে 100 টাকার আরেকটা চেক জমা দিল। সুতরাং দ্বিতীয় চেক জমা দেওয়ার পরে সালামের অ্যাকাউন্টে কত টাকা ছিল? চলো এখানে আমরা একটা সংখ্যা রেখা আঁকি, যাতে এখানে কি ঘটছে সেটা আমরা অনেকটা চোখে দেখতে পারি। আর এ ধরনের অঙ্ক করতে করতে অভ্যাস হয়ে গেলে তোমার আর এটা আঁকা লাগবে না। যেমন আমার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা যোগ বিয়োগের সময় মনে মনে রেখাটা কল্পনা করলে সেটা আমার জন্য অনেক সহজ হয়ে যায়। সুতরাং শুরুতে তার অ্যাকাউন্টে ঋণাত্মক 15 টাকা 8 পয়সা ছিল। এখন এটা হচ্ছে 0, এখানে এটা হচ্ছে 0। তাহলে সালামের টাকা একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে শুরু হয়। আমি এখানে লাল রং দিয়ে এটাকে দাগ দিয়ে রাখছি, এই বোঝাতে যে এটা সালামের ঋণ। সুতরাং সে শুরু করেছিল ঋণাত্মক 15 টাকা 8 পয়সা দিয়ে, ঋণাত্মক 15 টাকা এবং 8 পয়সা, অর্থাৎ শূন্যের বাম দিকে 15 এবং 100 ভাগের 8 ভাগ। সুতরাং এই তিন চিহ্নটার দৈর্ঘ্য হচ্ছে এটার পরম মান, যেটা হচ্ছে 15 এবং 100 ভাগের 8 ভাগ। তো এটাই হচ্ছে এখানের এই দৈর্ঘ্যটা। এখন সোমবার সকালে 426 টাকা 90 পয়সার একটা চেক সে অ্যাকাউন্টে জমা দিল। সোমবার সকালে সে 426 টাকা 90 পয়সার একটা চেক তার অ্যাকাউন্টে জমা দিল। সুতরাং সে এখানে শুরু করেছিল এবং আমরা এখান থেকে 426.9 যোগ করব, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করে 426 টাকা 90 পয়সা যোগ করব। এখানে আমার মাপ একেবারে সঠিক হচ্ছে না, কিন্তু আশা করি তোমরা আসল ধারণাটা পেয়ে যাচ্ছ। আমরা এটার সাথে 426 টাকা 90 পয়সা যোগ করছি। সুতরাং এই নীল তীর চিহ্নটার দৈর্ঘ্য সমান হচ্ছে 426 টাকা 90 পয়সা, অর্থাৎ এটা হচ্ছে 426 টাকা 90 পয়সা। সালাম সোমবার এটাই জমা দিয়েছিল। এবার দেখি সোমবারের এই জমার পরে সালামের কাছে কত টাকা থাকে। এখানে তাকালে আমরা ব্যাপারটাকে চিত্র আকারে দেখতে পারি। তার যত টাকা বাকি থাকে তা সমান হবে এখানের এই গোলাপি তীর চিহ্নটার দৈর্ঘ্য, সেটা হবে এখানের এই গোলাপি তীর চিহ্নটা। এত টাকায় তার বাকি থাকে। এখন আমরা গোলাপি তীরটার দৈর্ঘ্য কিভাবে মাপতে পারি বোঝাই যাচ্ছে, অথবা আশা করি কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে যে এই কমলা তীরটার দৈর্ঘ্য যোগ এই গোলাপি তীরটার দৈর্ঘ্য সমান হবে এই নীল তীরটার দৈর্ঘ্য। আরেকভাবে এটাকে চিন্তা করে দেখা যেতে পারে, সেটা হচ্ছে যে এই গোলাপি তীরটার দৈর্ঘ্য, যেটা আমাদের বলে যে আমরা শূন্যের কতটুকু ডানে অবস্থান করছি, এটা সমান হচ্ছে নীল তীরটার দৈর্ঘ্য বিয়োগ কমলা তীরটার দৈর্ঘ্য। সুতরাং এখানে এটা সমান হবে 426। আমার সংখ্যা লিখতে একটু কষ্ট হচ্ছে, 426.9, অর্থাৎ এই দৈর্ঘ্যটা বিয়োগ কমলা তীরটার দৈর্ঘ্য। এখন খেয়াল রাখবে যে কমলা তীরটার দৈর্ঘ্য কিন্তু একটা পরম মান, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। অর্থাৎ এটা হবে বিয়োগ 15, এখানে লিখে ফেলি। সুতরাং বিয়োগ 15 টাকা এবং 8 পয়সা, এটা সমান হবে, দেখি এটা 10 হয়ে যাবে আর এটা 8 হয়ে যাবে। তাহলে 10 বিয়োগ 8 হচ্ছে 2 আর 8 বিয়োগ 0 হচ্ছে 8। আমরা দশমিক চিহ্নগুলোকে এক লাইনে লিখেছি। 6 বিয়োগ 5 হচ্ছে 1 আর 2 বিয়োগ 1 হচ্ছে 1। তারপর 4 বিয়োগ কিছুই না, হচ্ছে 4। সুতরাং এখানে আমরা পেলাম 411 টাকা 82 পয়সা। সোমবারের পরে তার এত টাকাই ছিল। এটা আরেকভাবে করা যেতে পারে, সেটা হলো 426 টাকা 90 পয়সা যোগ ঋণাত্মক 15 টাকা 8 পয়সা। এভাবে চিন্তা করে দেখলে ঋণাত্মক কিছু যোগ করা আর ধনাত্মক কিছু বিয়োগ করা একই ব্যাপার। সুতরাং এটা হচ্ছে 426 টাকা 90 পয়সা বিয়োগ 15 টাকা 8 পয়সা। তবে আশা করছি এই তীর চিহ্নগুলো তোমাদের ঘটনাটা কল্পনা করতে একটু সাহায্য করছে। সুতরাং সোমবারের পরে আমরা এখানে অবস্থান করছি, তারপর সে আরেকটা চেক জমা দেয়, সে 100 টাকার আরেকটা চেক জমা দেয়। সুতরাং আমরা 411.82 থেকে শুরু করে আরো 100 যোগ করব। আমরা আরো 100 টাকা যোগ করলাম, চলো সেটা আমরা করে ফেলি। আরো 100 টাকা যোগ করে ফেললাম। এটা অনেক সহজ। আমরা 411.82 এ আছি, আমরা এর সাথে আরো 100 যোগ করব। সুতরাং যোগ 100, এটা হবে 511.82 টাকা। দ্বিতীয়বার টাকা জমা দেওয়ার পর তার অ্যাকাউন্টে এত টাকাই বাকি থাকে।